হ্যালো এভরিওয়ান, তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা যে নবম শ্রেণীর চ্যাপ্টারটা শুরু করেছিলাম তার পরবর্তী অংশতে আসছি, যে ক্ষেত্রে আমরা আলোচনা করছিলাম হচ্ছে দ্রবণ সম্পর্কে। তো এর আগের ক্লাসে আমরা দ্রবণ কি, দ্রবণের বৈশিষ্ট্য কি, দ্রবণের যে অংশগুলো দ্রাব এবং দ্রাবক সম্পর্কে জেনেছি। দ্রাবকের যে বিভিন্ন শ্রেণী বিন্যাস রয়েছে, বিভিন্ন প্রকারের দ্রাবক রয়েছে, সেইগুলো সম্পর্কে আমরা জেনেছি। দ্রাবণের বৈশিষ্ট্য পড়েছি, দ্রবণের বৈশিষ্ট্যগুলো জেনেছিলাম, সঙ্গে সঙ্গে তার শ্রেণী বিভাগগুলো পড়েছিলাম। তো সেই শ্রেণী বিভাগগুলোর মধ্যে আমরা গঠনগত উপাদানগুলোকে দিয়ে আমরা যে মোট 9 প্রকারের দ্রবণ হতে পারে সেইগুলো দেখেছিলাম। কোনো কোনো ক্ষেত্রে তাদের উদাহরণগুলো হচ্ছিল, কোনো ক্ষেত্রে আমরা উদাহরণকে আমরা খুঁজতে হচ্ছে। আমরা পরবর্তীকালে আমরা অনেক প্রকার দ্রবণের যে ভাগগুলোর মধ্যে উদাহরণ পেতেও পারি। তো একটা কথা বলে রাখছি যে এই যে এটা হচ্ছে কেমিস্ট্রি যে অংশের এই যে চ্যাপ্টারগুলো, এইগুলো কিন্তু তথ্যমূলক চ্যাপ্টার। এইগুলো সেই রকম কিন্তু বোঝার যে প্রয়োজনীয়তা আছে, বোঝার যে একটা মূল ভিত্তিও রয়েছে, সঙ্গে সঙ্গে প্রচুর উদাহরণ কিন্তু আমাদেরকে জানতে হবে। কারণ এক্ষেত্রে কিন্তু খুঁটিয়ে না পড়লে বিভিন্ন যে প্রশ্নগুলো তোমরা কিন্তু সেক্ষেত্রে উত্তর দিতে পারবে না। তো সেই জন্য যত সম্ভব উদাহরণ তার সম্পর্কে আরো ডিটেলসে অনেক যে বিষয়গুলোকে তোমাদের কিন্তু পড়তে হবে। তো সেজন্যই আমরা বলেছি যে দ্রবণ চ্যাপ্টারটাকে পার্ট পার্ট ভাগ করেই আমরা আলোচনাটা করছি। তো এর আগের ক্লাসে যেখানে আমরা শেষ করেছিলাম যে দ্রবণের যে বিভিন্ন শ্রেণী বিভাগগুলো উপাদানের উপর ভিত্তি করে পড়ে নিয়েছিলাম। তো আজকে আমরা যেটা পড়বো বেসিক্যালি যে গুণগত মানের উপর ভিত্তি করে শ্রেণী বিভাগগুলো, দ্রাব্যতাটা বিশেষ করে আলোচনাটা করব, দ্রাব্যতা লেখ বিষয়টা আলোচনা করব। তো এই মূলত যে বিষয়গুলো আলোচনা করব, তার আগে আমরা একটা বিষয় আলোচনা করতে চাইছি যে দ্রবণগুলো আমরা তো তৈরি করলাম, তার কিছু প্রয়োগমূলক দিকটা আমরা একটু জেনে নিই। যে বিশেষ করে কিছু কিছু যে দ্রবণগুলো আমরা তৈরি করেছি, যে কঠিনের মধ্যে তরলের দ্রবণ। তো তার উদাহরণ হিসাবে আমরা বলেছিলাম যে যে কোনো যে সোনা, রূপা কিংবা জিঙ্ক, তো এদের সঙ্গে যে কোনো ধাতুর সঙ্গে পারদ ধাতুটা তরল ধাতু মেশালে তাহলে এটা কঠিন এবং তরলের একটা যে মিশ্রণ তৈরি হওয়া, যে মিশ্রণ যেটা আমরা দ্রবণ হয়ে যায়, সমসত্ব মিশ্রণ হয়ে যায়, সেটাকে আমরা বলে থাকি অ্যামালগাম। অর্থাৎ একটা ধাতু বা উপাদানের সঙ্গে যখন পারদ ধাতুটা তার সঙ্গে ইনক্লুডেড থাকবে। তো এই ছাড়াও আমরা এর এক্সাম্পল বলতে পারি কি, যে কেলাস, বিভিন্ন যে কেলাসের মধ্যে কেলাস জল থাকে। যেমন আমরা এই অধ্যায়ের দ্রবণের পরে যখন আমরা কেলাস সম্পর্কে পড়ব, তো শেষ দিকে সেখানে জানবো যে কিছু শোধক কেলাসের নাম, অর্থাৎ কেলাস গঠন, অর্থাৎ সুনির্দিষ্ট অণুর সজ্জা তৈরির জন্য কিছু কিছু জলের অণুর প্রয়োজন হয়ে থাকে। তো সেই জলের অণুগুলো কিন্তু সেই কঠিনের কেলাসের মধ্যে সুনির্দিষ্ট ভাবে সাজিয়ে রয়েছে। তাহলে সেটাও এক প্রকার আমরা বলতে পারি যে কঠিনের মধ্যে তরলের যে একটা দ্রবণ। তো এক্ষেত্রে এই অ্যামালগামটা কিন্তু বিশেষ কাজে লাগে। তোমরা জানো যে দাঁতের ক্ষেত্রে, দাঁতের কোনো জায়গায় যে ক্ষতস্থান যে ভর্তি করার, ফিলিং করার জন্য কিন্তু ডেন্টিস্টদের কাছে এটা একটা মেটেরিয়াল হিসেবে এটাকে ব্যবহার করা হয়ে থাকে। আরো কয়েক প্রকার দ্রবণের কথা বলছি, যেমন যে তরলের মধ্যে কঠিনের দ্রবণ আমরা পড়েছি, সহজ উদাহরণও দিয়েছিলাম যে জলের মধ্যে ধরা হচ্ছে আমরা চিনি বা লবণ ফেললাম, ওটা একটা দ্রবণ। তো কোনো জায়গায় ওটাকে ঠান্ডা মানে শরীর ঠান্ডা করার কাজ হিসাবে আমরা এটাকে পান করে থাকি, বা ওআরএস হিসাবেও আমরা প্রয়োজনে পান করে থাকি। তো তার যেমন প্রয়োগ রয়েছে, ঠিক সেরকম একটা বিশেষ প্রকার অ্যালকোহলের মধ্যে আয়োডিন, অ্যালকোহলের মধ্যে আয়োডিন এটা একটা তরলের মধ্যে কঠিনের একটা দ্রবণ তৈরি করে ফেলে, যাকে আমরা টিংচার অফ আয়োডিন বলে থাকি। এটা একটা গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়, বিশেষ করে অ্যান্টিসেপটিক। কোনো জায়গায় কেটে গেলে, ছড়ে গেলে সেই দ্রবণটা কিন্তু আমরা এটাকে ব্যবহার করে থাকি, টিংচার অফ আয়োডিন। এটা একটা দ্রবণের মানে ব্যবহারের মধ্যেই আমরা ব্যবহার করব। আর হচ্ছে কি অ্যান্টিফ্রিজ সলিউশন, আরো একটা বিশেষ প্রকারের যে দুটো তরলের যে দ্রবণের কথা আমরা বলেছিলাম, যে ক্ষেত্রে অ্যালকোহলের সঙ্গে জল মিশিয়ে আমরা একটা সহজ উদাহরণ দিয়েছিলাম। কিন্তু এক প্রকার বিশেষ প্রকারের যে আমরা তরল, যদি ইথিলিন গ্লাইকল কিংবা প্রোপিলিন গ্লাইকল, গ্লাইকলের যদি সংকেতটা আমরা জানি, যে সেক্ষেত্রে হয় CH2 সিঙ্গেল বন্ড CH2, উভয় পাশে দুটো হাইড্রোক্সিল মূলক যদি থাকে, এটা হচ্ছে ইথিলিন গ্লাইকল। প্রোপিলিন গ্লাইকলে তিনটা CH2 যে থাকবে, সেটা হচ্ছে CH2, CH2,
CH2 তার সঙ্গে OH দুটো থাকছে দু প্রান্তে। তো এইটা হচ্ছে প্রোপিলিন গ্লাইকল। এর সঙ্গে জল মেশালে এটা অ্যান্টি ফ্রিজ অর্থাৎ জলকে বরফে পরিণত হওয়ার হাত থেকে এটাকে বাধা দেয় এবং এটাকে ব্যবহার করা হয় বিশেষ করে শীত প্রধান অঞ্চলে, গাড়ির ভেতরে যে বিভিন্ন জায়গায় যেখানটায় জলটা বরফে পরিণত হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য ইঞ্জিনের ক্ষেত্রে এটাকে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে অ্যান্টি ফ্রিজ দ্রবণ। তো তোমরা জানবে যে অ্যান্টি ফ্রিজ প্রোটিন নামক একটা প্রোটিন কিন্তু যে শীত প্রধান দেশে যে মাছগুলো থাকে তাদের শরীরের মধ্যে পাওয়া যায়। সেই অ্যান্টি ফ্রিজ প্রোটিনের কাজটা কি, যে সবকিছু যেমন বরফের গলনাঙ্কটাকে বা আরেকটু বাড়িয়ে দেওয়া, বোঝা গেল, অর্থাৎ যাতে করে সহজে যে বরফ না পরিণত হতে পারে, কিংবা হচ্ছে যে তার দ্রাব্যতা গুলোকে বাড়িয়ে দেওয়া। তো তার বিপরীত কাজগুলো করে থাকে অ্যান্টি ফ্রিজ প্রোটিন। তো এই যে অ্যান্টি ফ্রিজ প্রোটিন সম্পর্কে আমরা জানবো, উইন্টার ফাউন্ডার নামক একটা যে মাছের শরীরে সর্বপ্রথম অ্যান্টি ফ্রিজ প্রোটিনটা কিন্তু পাওয়া গিয়েছিল। উইন্টার ফাউন্ডার, উইন্টার এই নামক একটা মাছ, তার শরীরে সর্বপ্রথম এই অ্যান্টি ফ্রিজ প্রোটিনের যে অস্তিত্ব কিন্তু পাওয়া গিয়েছিল। তো এইগুলো হচ্ছে বিভিন্ন প্রকার দ্রবণের যে ব্যবহারগুলো, আমরা গুরুত্বপূর্ণ ব্যবহারগুলো সাধারণত করে থাকি বাস্তবে, সেগুলোর কিছু। এছাড়া জামা কাপড় থেকে রং তোলাটাও একটা বিশেষ প্রকার দ্রবণ সৃষ্টির মাধ্যমে আমরা করে থাকি। বিশেষ করে ধরো জামা কাপড়ে কোনো রং লেগে গেছে, তো আমরা জানি রংগুলো তেলে কিন্তু জৈব দ্রাবকে গুলে যায়। তো বিশেষ করে রং একটা যদি জৈব পদার্থ হয়ে থাকে, সেই জৈব দ্রাবকেই গুলে যায়। বিশেষ করে যেমন কি তারপিন তেল ইউজ করে বা কেরোসিন ইউজ করে আমরা কোনো সময় ব্যবহার করে থাকি। তো কোনো জায়গায় আমাদের জামায় ধরো কোনো দাগ লেগেছে, তো আমরা কোনো সময় লেবু দিয়ে তারপর অ্যাসিড দিয়ে কিন্তু সেটাকে তুলে দিতে সাহায্য, সেটাকে কি করে ও কিন্তু দ্রবীভূত করে নেয়। সেই যে রং বা নোংরাটা লেগেছে সেটাকে কিন্তু দ্রবীভূত করে আমাদের জামা থেকে সেটাকে মুক্ত করে দেয়। তো বিশেষ কিছু ব্যতিক্রম গুলো রয়েছে, যেমন জামাতে ধরো কোনো জায়গায় মরিচার দাগ লেগে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা অক্সালিক অ্যাসিড, যার সংকেত COOH, দুটো যে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ রয়েছে, এটা ব্যবহার করে কিন্তু আমরা তুলে দিই। কিন্তু এক্ষেত্রে কিন্তু দ্রবণ তৈরি হয় না, এটা আমাদের বারবার মনে রাখতে হবে যে এখানে কিন্তু দ্রবণ সৃষ্টির মাধ্যমে এটা হয় না, এখানে রাসায়নিক বিক্রিয়া করে সেটাকে পরিবর্তন করে দেয়। কিংবা কোথাও আমাদের জামাতে যদি চা বা কফির কোনো দাগ লেগে থাকে, তো সেক্ষেত্রে আমরা জানি যে বোরাক্স দ্রবণ, সোডিয়াম টেট্রাবোরেট ডেকাহাইড্রেট, সংকেতটা এটা একটা বোরাক্স যে কেলাস তার সঙ্গে এই যে বোরাক্সের একটা দ্রবণ তৈরি করে, এটা দ্রবণের মধ্য দিয়ে যখন দ্রবণ তৈরি করা হবে Na2B4O7, এর সঙ্গে সঙ্গে যখন জল মিশিয়ে দেওয়া হবে, স্বাদ অনু জল, এটা মেশালে কি হয়, একটা মৃদু ক্ষার তৈরি, তীব্র ক্ষার NaOH আর মৃদু অ্যাসিড যে বোরিক অ্যাসিড H3BO3 এটা তৈরি করে। তাহলে দ্রবণটার প্রকৃতি একটু ক্ষারীয় হয়ে যায় এবং সেই ক্ষার দ্রবণে কিন্তু সেই রংটা কিন্তু রাসায়নিক বিক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু সেক্ষেত্রে অপসারিত হয়। তো এটা যা হোক, এই যে দুটো বিষয়ের কথা শেষে আলোচনা করলাম, এটা প্রকৃতপক্ষে দ্রবণকে ইউজ করা হচ্ছে না, এটা রাসায়নিক বিক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু সেই রংটাকে এখানে আমরা তুলে ফেলি। তো এই হচ্ছে বিভিন্ন প্রকার দ্রবণের একটা সংক্ষিপ্ত যে ব্যবহারগুলো সাধারণত আমরা করতে পারি তার একটা তথ্য আমরা এখানে তুলে দিলাম। তাহলে এই দ্রবণের প্রয়োগটাকে আমরা এখানে জানলাম। এর পরে চলে আসছি যে দ্বিতীয় আজকের আলোচনার বিষয়টা আমরা রেখেছি, যে ক্ষেত্রে আমরা দ্রবণের যে গুণগত মান, দ্রবণের গুণগত মানের উপর ভিত্তি করে যে দ্রবণটাকে আমরা কভাগে ভাগ করতে পারি। তো এখানে দেখো সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ আর অতিপৃক্ত দ্রবণ। তো এই দ্রবণটার ক্ষেত্রে আমরা দ্রবণগুলো যখন তৈরি করব, এক্ষেত্রে বারবার একটা জিনিস আমরা মাথায় রাখবো যে উষ্ণতাটাকে স্থির রাখবো, উষ্ণতাটাকে স্থির রেখে। কারণ কি, যখন কোন এক প্রকার দ্রবণের কথা বলবো, সেই দ্রবণে যে দ্রাবক থাকছে এবং তাতে যে দ্রাব মেশানো হবে, এই দ্রাবকটার তাপমাত্রা ভিন্ন ভিন্ন হলে কিন্তু সে বিভিন্ন পরিমাণ দ্রাবককে তার মধ্যে গুলাতে সক্ষম হয়ে থাকে। তো সাধারণ একটা কথাই তোমরা দেখো যে যখন জলের তাপমাত্রা সাধারণত কম রয়েছে, যে পরিমাণ চিনি গুলাতে শুরু করলে যেটা গুলে যাচ্ছিল এবং একটা কিছুক্ষণ পর তারপর আর গুলছে না, কিন্তু যদি তাপমাত্রা বাড়িয়ে দিই দেখা যাচ্ছে আরো বেশি যে চিনিকে গুলিয়ে নিতে পারছে। বিশেষ করে মিষ্টি দোকানে তোমরা যে চিনির পাক দেওয়া হয়, যে চিনির পাক দিয়ে অর্থাৎ বেশি পরিমাণে চিনিকে গুলানো হচ্ছে জলের মধ্যে তাপমাত্রা বাড়িয়ে বাড়িয়ে।
তো সেটা তাহলে বিশেষ করে তাপমাত্রা স্থির রেখে যখন কোনো একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে যে দ্রাবটা গুলে যেতে পারে, যদি সেটা গুলে যায়, কারণ উষ্ণতা স্থির রাখলে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবক গুলে যেতে পারবে, এবং সেই যে ঘটনাটা যখন ঘটে যায় তখন সেই যে দ্রবণটাকে আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ যতটা দ্রাবক গুলতে পারছে তো তার হচ্ছে দ্রাব্যতাটা সেই পরিমাণ দ্রাবক গুলে আছে। অসম্পৃক্ত দ্রবণ কাকে বলে? তো অসম্পৃক্ত দ্রবণ হচ্ছে সেই দ্রবণ যে কোনো নির্দিষ্ট যে দ্রবণে যে দ্রাবক রয়েছে সেই দ্রাবকের যদি আরো দ্রাবক গ্রহণ করার ক্ষমতা থাকে, আরো সে গ্রহণ করার ক্ষমতা রয়েছে, তখন সেই প্রকার দ্রবণটাকে আমরা বলবো অসম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ আমরা খুব কম, ধরো 1 গ্লাস জলে 1 চামচ চিনি দিয়েছি, তাহলে যে দ্রবণটা তৈরি হয়ে আছে ওটা কি? ওটা একটা অসম্পৃক্ত দ্রবণ। সে আরো চিনি দিলে সে গুলিয়ে নিতে পারবে, তো সেই যে দ্রবণটা তৈরি হয়ে আছে সেটা হচ্ছে একটা অসম্পৃক্ত দ্রবণ। এরপরে চলে আসি যে অতিপৃক্ত দ্রবণ। তো এক্ষেত্রে সব ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট উষ্ণতাতে আমরা কথাটা আলোচনা করব। একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রাবক দ্রবীভূত হতে পারে, যদি বিশেষ শর্তে তার থেকেও বেশি যে দ্রাবক গুলে থাকতে পারে, সেইটাকেই সেই প্রকার তখন দ্রবণটাকে বলবো একটা অতিপৃক্ত দ্রবণ। তাহলে কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে যে পরিমাণ দ্রাবক গুলে থাকতে থেকে সম্পৃক্ত হতে পারে, যদি কোনো বিশেষ শর্তে তার থেকে বেশি পরিমাণ দ্রাবক গুলে থাকতে দেখা যায়, সেই যে একটা আমরা দ্রবণ পেতে পারি সেটাকে আমরা বলবো হচ্ছে যে অতিপৃক্ত দ্রবণ। তো এটা আমরা কি করে তৈরি করতে পারি? তো অতিপৃক্ত দ্রবণটাকে যদি আমরা এই যে 3 প্রকার দ্রবণের কথা বললাম, দেখো উষ্ণতা আমরা তো সব ক্ষেত্রে স্থির রেখেছি, এর পার্থক্যগুলো একটু বোঝার চেষ্টা করো। যে এক্ষেত্রে দ্রাবক একটা যে পরিমাণ গুলে আছে তার থেকে বেশি সে গ্রহণ করতে পারবে। তো এক্ষেত্রে আমরা যদি আরেকটা বিশেষ বৈশিষ্ট্য এই 3 জনের মধ্যে খেয়াল করি, যে একটা নির্দিষ্ট পরিমাণ যে দ্রবণটা আমাকে দিয়েছে, এটাকে ধরো আমি শনাক্ত করব কি করে? তো অতিপৃক্ত দ্রবণের সম্পর্কে যখন আলোচনাটা হচ্ছিল, তো আরেকটু ডিটেলস আলোচনাটা করে নি। তো এই অতিপৃক্ত দ্রবণ তৈরি করব আমরা কি করে, অতিরিক্ত পরিমাণ গোলাবো কি করে? তো আমরা বারবার বলছিলাম যে উষ্ণতাটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তো নির্দিষ্ট উষ্ণতা, একটু বেশি উষ্ণতাতে আমরা কি করতে পারি? প্রথমত একটা তৈরি করার প্রসেস হচ্ছে কি, একটা দ্রবণ যাকে আমরা উচ্চ উষ্ণতায় তাকে সম্পৃক্ত করব। ধরো বেশি উষ্ণতা, ধরো আমি একটা 1 গ্লাস জলকে তাপমাত্রাটাকে আমি 50 ডিগ্রি রেখে সেই দ্রবণটাকে সম্পৃক্ত করলাম, অর্থাৎ সেই তাপমাত্রায় সেই পরিমাণ জলে যত পরিমাণ চিনি দ্রবীভূত হতে পারছে সেটা আমি দিয়ে দিলাম, সেটা একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হলো। এবারে যদি এই উচ্চ উষ্ণতার সম্পৃক্ত দ্রবণটাকে আমি ঠান্ডা করি, তখন দেখা যাবে যে ঠান্ডা হয়ে কিছুটা তাপমাত্রা কমে গেলেও তখনও পর্যন্ত কিন্তু সেই দ্রবণ থেকে দ্রাবক কিন্তু আলাদা হচ্ছে না, অর্থাৎ সেই যে বেশি পরিমাণ দ্রাবক গুলিয়ে দিয়েছিলাম তার মধ্যে থেকে যাচ্ছে। তাহলে এটা একটা বিশেষ দ্রবণ হয়েছে, যেটা কিন্তু একটা অস্থায়ী ভোলাটাইল প্রকারের, ভোলাটাইল বলছি, এটাকে আমরা বলছি যে একটা অস্থির প্রকৃতির যে দ্রবণ হবে, যেখানে কিন্তু সেটা দ্রবীভূত হচ্ছে না, নিচে থিতিয়ে পড়ছে না। তাহলে ঠান্ডা করলে সেটা কিন্তু আমরা এক প্রকারের অতিপৃক্ত দ্রবণ পেতে পারি। তাহলে উচ্চ উষ্ণতায় একটা সম্পৃক্ত দ্রবণ করলাম, করার পরে তাকে আস্তে আস্তে ঠান্ডা করছি, অর্থাৎ সেই ক্ষেত্রে সেটা থেকে যাচ্ছে। তাহলে সেটা একটা অতিপৃক্ত দ্রবণ আমরা এভাবে তৈরি করতে পারি। তো কতগুলো এক্সাম্পল আমরা একটা এক্সাম্পল তোমাদের বইতে যেটা প্রায় আছে দেখবে, যে সোডিয়াম থায়োসালফেট বা হাইপোর সংকেত হচ্ছে সোডিয়াম থায়োসালফেট, আর তার সঙ্গে থাকছে 5 অণু জল। তো এই ক্ষেত্রে আমরা যে এই সমস্ত যৌগিক সংকেত লেখার ক্ষেত্রে মাঝখানে আমরা ডট চিহ্নটা ইউজ করব। তো সোডিয়াম থায়োসালফেট তার যে কেলাস, যাকে আমরা হাইপো বলে বলি, তো এই যে দ্রবণের মধ্যে যে কেলাসের মধ্যে হাইপোর কেলাস একটা টেস্ট টিউবে আমি নিয়েছি, তাহলে এই কেলাসগুলো
তার গঠন অণুর মধ্যে এই যে জলটা থাকছে এটাকে আমরা পরে জানবো যে কেলাস জল বলা, কেলাস গঠনের জন্য যে জল। তো এই দ্রবণটাকে আমি মুখে ধরো তুলো দিয়ে আটকে দিয়ে এটা একটা জলপূর্ণ পাত্রে একে যদি আস্তে আস্তে উত্তপ্ত করি, জল ভর্তি পাত্রতে এখানে উত্তপ্ত করছি, করলে দেখা যাবে যে এইটা কি হবে পরবর্তী স্টেপে আমরা দেখতে পাবো এই যে একটা তরলে পরিণত হয়ে গেছে। তাহলে এই যে দ্রবণটা এখানে আমি পাচ্ছি, এই দ্রবণটা আমরা দেখবো যে এটা একটা অতিপৃক্ত দ্রবণ। সোডিয়াম থায়োসালফেট বা হাইপোর যে দ্রবণটা এখানে পেলাম এটা একটা অতিপৃক্ত দ্রবণের উদাহরণ। তো এখন এই অতিপৃক্ত দ্রবণের কিছু বৈশিষ্ট্য বা সম্পৃক্ত দ্রবণ অতিপৃক্ত দ্রবণের একটু বৈশিষ্ট্যগুলোকে আমরা যদি একটু পর্যালোচনা করি। অতিপৃক্ত এই বিষয়গুলো যেগুলো আমাদের আলোচনা হয়ে গেছে একটু জাস্ট মুছে নিচ্ছি। তো যেটা বলছি যে বৈশিষ্ট্যগুলো এবারে আমরা একটু আলোচনা করছি। তাহলে তিন প্রকার দ্রবণ সম্পর্কে এদের বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে আমি যদি ভাগটা দেখি, এক নম্বর কি যে এই সম্পৃক্ত দ্রবণে আর হচ্ছে দ্রাব গ্রহণ করার যে ক্ষমতা, সম্পৃক্ত দ্রবণে কি দ্রাব গ্রহণ করার ক্ষমতা নেই, আর সে গ্রহণ করতে পারবে না উষ্ণতা যখন স্থির আছে। দ্বিতীয় অর্থাৎ এক্ষেত্রে যে গাঢ়ত্ব, দ্রবণের যে গাঢ়ত্ব কিন্তু অপরিবর্তিত থাকবে, অর্থাৎ সম্পৃক্ত দ্রবণে আমি আরো দ্রাব যোগ করলাম কিন্তু এর গাঢ়ত্ব কি হবে অপরিবর্তিত থাকবে, আর তো কোনো কিছু গুলছে না। দ্বিতীয় অসম্পৃক্ত দ্রবণে যদি আমি দ্রাব যোগ করি, দ্রাব যদি যোগ করি তাহলে কি হবে দেখবে আরো দ্রাব সে গ্রহণ করতে পারছে এবং সঙ্গে সঙ্গে গাঢ়ত্ব কি হবে বৃদ্ধি পাবে। তাহলে সম্পৃক্ত দ্রবণের গাঢ়ত্বের কোনো চেঞ্জ হচ্ছে না, সে দ্রাব গ্রহণ করতে আর পারছে না, কিন্তু অসম্পৃক্ত দ্রবণে আরো কিন্তু সে দ্রাব নিতে পারছে এবং সঙ্গে সঙ্গে তার গাঢ়ত্ব বৃদ্ধি পাবে। অপরদিকে অতিপৃক্ত দ্রবণের কথাটা আমরা যদি আলোচনা করি দেখবো সেই অতিপৃক্ত দ্রবণে যদি আমি দ্রাব যোগ করি তাহলে দ্রাব যোগ করলে কিন্তু গাঢ়ত্ব কি হবে তোমাদের মনে হচ্ছে, গাঢ়ত্ব এক্ষেত্রে কিন্তু হ্রাস হয়ে যাবে। এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট। কারণ কি যখন অতিপৃক্ত দ্রবণটা যেটা তৈরি হয়েছে এর বৈশিষ্ট্যটা কি, এই অতিপৃক্ত দ্রবণের যে বৈশিষ্ট্য এটা হচ্ছে কিন্তু অস্থায়ী। সামান্য কিছু পরিবর্তন করলে কোনো কিছু ধাক্কা কিংবা যে কোনো কিছু যে অপদার্থ বা ধূলিকণা পড়লে কিংবা সেই পদার্থের ছোট্ট টুকরো ফেললেই সঙ্গে সঙ্গে তার মধ্যে সমস্ত দ্রবণটা কেলাসে রূপান্তরিত হওয়া শুরু হয়ে যাবে। তো যখনই সে অতিরিক্ত যে পদার্থটা গুলে ছিল সেইগুলো কিন্তু কেলাস হয়ে বাইরে চলে আসবে, তখন কি হবে দ্রবণের মধ্যে যে অতিরিক্ত গুলে ছিল তাহলে সেটা কেলাস হয়ে বেরিয়ে চলে আসার দরুন কি হবে গাঢ়ত্ব হ্রাস হবে। তো এই হচ্ছে যে তিন প্রকার যে দ্রবণের কথাটা বললাম। তো এক্ষেত্রে আমরা সেই বিষয়গুলো একটু তাদের বৈশিষ্ট্য এবং উষ্ণতাটার সঙ্গে এদের সম্পর্ক এটা আমরা ঠিক বুঝলাম। তো হাইপো কথাটা এগুলো দিয়ে সাধারণত তোমাদের প্রশ্নটা আসছে। তো এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করব তাহলে দ্রবণটার শনাক্তকরণ। আমাদেরকে ধরো তিনটা দ্রবণ দিয়েছে, এরপরে চলে আসছি যে দ্রবণের শনাক্তকরণ বিষয়টা আলোচনা করব। তিন প্রকার দ্রবণ দিয়েছি, আমরা দ্রবণগুলো শনাক্তকরণ করব কি করে, যে কোনটা কি দ্রবণ, সম প্রকারের সবকিছু তার দ্রবণ রয়েছে। তো আমরা যে বৈশিষ্ট্যটা পড়লাম যে যদি অতিরিক্ত দ্রাব যোগ করলে গুলে যাচ্ছে সেটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, যদি দ্রাব যোগ করলে যদি না গুলে যাচ্ছে নিচে থিতিয়ে পড়ছে সেটা হচ্ছে সম্পৃক্ত, যদি দ্রাব যোগ করছি কিন্তু সেটা গুলে যাচ্ছে তাহলে সেটা হচ্ছে অসম্পৃক্ত ছিল। আর এক্ষেত্রে যখন দ্রাব এক্সট্রা যোগ করব সঙ্গে সঙ্গে কিন্তু এর মধ্যে কেলাস সৃষ্টি হতে শুরু হতে দেখব, অর্থাৎ কেলাসন শুরু হয়ে যাবে এবং এটা যে গাঢ়ত্ব কি হবে হ্রাস হয়ে যাবে। তো কিন্তু দ্রবণটা কিন্তু তখন সেক্ষেত্রে এইরকম কেলাসন হতে দেখবো, গাঢ়ত্ব হ্রাস হতে দেখবো এক্ষেত্রে। আর যে বাকি যে কেলাসগুলো বাদ দিয়ে যে দ্রবণটা সাধারণত থাকছে সেটা কিন্তু তখন সম্পৃক্ত হয়ে যাবে। সম্পৃক্ত যে অবশেষ শেষ দ্রাব বলেছে যাকে, সেটা আমরা পেয়ে থাকবো। তো এইটা হচ্ছে তিন প্রকার যে দ্রবণকে আমরা দেওয়া থাকলে সে শনাক্তকরণটা আমরা কি করে করব সেই বিষয়টা আমরা নিশ্চিত হলাম।
তাহলে দ্রাব যোগ করলে এক্ষেত্রে আমরা যে বিষয়টা পড়েছিলাম, গাঢ়ত্ব কি হবে, অপরিবর্তিত। আমরা এই যে সম্পৃক্ত যেভাবে পরপর লিখেছি সেই অনুযায়ী আমরা চিত্রগুলো এঁকেছি, সম্পৃক্তের চিত্র, অসম্পৃক্ত আর অতিপৃক্তের। তো গাঢ়ত্ব অপরিবর্তিত থাকবে। অসম্পৃক্ততে আমরা তো জানছিলাম গাঢ়ত্ব কি হবে, বৃদ্ধি হবে। আর এক্ষেত্রে কি হবে, গাঢ়ত্ব হ্রাস হবে। তো এক্ষেত্রে আমরা একটা জিনিস বারবার বলবো যে গাঢ়ত্বের সঙ্গে ঘনত্বের কিন্তু কোনো সম্পর্ক নেই। যে কোনো দ্রবণে গাঢ়ত্ব বেশি হচ্ছে মানেই যে সেটা ঘন হবে সেই রকম বিষয়টা নেই। অর্থাৎ গাঢ়ত্বের সঙ্গে গাঢ়ত্ব ও ঘনত্ব যে সেই রকম পার্টিকুলার নির্দিষ্ট সম্পর্ক আছে সেরকম নয়। গাঢ়ত্ব বেশি হলে যে ঘনত্ব বেশি হবে তা নয়। তো অনেক সময় কম বেশি থাকলেও কোনো পদার্থের যে গাঢ়ত্ব কম কিন্তু ঘনত্ব তার বেশি হতে পারে। যেমন ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড জলে মিশে থাকছে, কম ঘনত্ব কিন্তু তার গাঢ়ত্ব অনেক বেশি। আবার ধরো জলের মধ্যে আমরা ধরো কোনো জৈব দ্রাবককে মিশিয়ে রেখেছি, ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল মিশিয়েছি, জলের গাঢ়ত্ব কম, কিন্তু ঘনত্ব বেশি আছে, সমান পরিমাণ মিশিয়েছি। তো সেক্ষেত্রে গাঢ়ত্ব ঘনত্বের কিন্তু সেরকম ডিরেক্ট যে রিলেশন আমরা বলছি সেটা কিন্তু নেই। তো এবারে চলে আসছি এই দ্রবণগুলোকে পারস্পরিক রূপান্তর আমরা কি করতে পারি। এটা খুব সহজেই আমরা বলতে পারি যে উষ্ণতাটা যেটা স্থির রেখে আমরা আলোচনা করছিলাম, ধরো কোনো একটা সম্পৃক্ত দ্রবণকে কি করে অসম্পৃক্ত করব, অর্থাৎ ধরো সম্পৃক্ত দ্রবণকে কি করে অসম্পৃক্ত করব। দেখো সম্পৃক্ত মানে কোন একটা নির্দিষ্ট দ্রবণে যত দ্রাব আর দ্রাবক ছিল এটা নির্দিষ্ট পরিমাণ ছিল আর বাড়ছিল না। কিন্তু যদি আমি দ্রাবকের পরিমাণ বাড়িয়ে দিই তাহলে অসম্পৃক্ত করতে গেলে আমি যদি 1 নম্বর কন্ডিশন যে দ্রাবকটাকে বাড়াবো, দ্রাবক যদি বাড়িয়ে দিই, যেমন জল আর শরবত করেছিলাম, জলে চিনি মিশিয়ে, তাহলে আমি যদি জলটা আরো বাড়িয়ে দিই তাহলে চিনি গ্রহণ করার ক্ষমতা আরো বেড়ে যাবে। তাহলে দ্রাবকের পরিমাণ যদি বৃদ্ধি করে দিই তাহলে সেটা অসম্পৃক্ততে পরিণত হবে। দ্বিতীয়ত একটা কন্ডিশন করতে পারি, আমি যদি উষ্ণতাটাকে বাড়াই, উষ্ণতাটা যদি বৃদ্ধি করে, কারণ উষ্ণতা বাড়ালে আমরা জানি কি আরো বেশি বেশি সে দ্রাবক গ্রহণ করতে পারে, তাহলে দ্রবণটা তখন অসম্পৃক্ত হয়ে যাবে। তাহলে পারস্পরিক রূপান্তরের মধ্যে সম্পৃক্ত থেকে অসম্পৃক্ত করা সহজ। এরপরে যদি বলি অসম্পৃক্তকে সম্পৃক্ত কি করে করব, অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত কি করে করব। তো অসম্পৃক্ত মানেই নিশ্চয়ই দ্রবণের মধ্যে দ্রাবকের মধ্যে যেটা দ্রাব আছে কম আছে, তাহলে 1 নম্বর হচ্ছে কি আরো দ্রাব যোগ করতে পারি। দ্রাব যোগ করলে কি হবে, সেটা ধীরে ধীরে সম্পৃক্তের দিকে যাবে। দ্বিতীয়ত কি, আমি যদি বাষ্পায়ন করি, যে দ্রাবকটা যদি উদ্বায়ী হয়ে সেটা চলে যায় দ্রবণ থেকে, যে দ্রাবকটা ধরো বাষ্পীভূত করে দিলাম, দ্রাবকটাকে যদি বাষ্পীভূত করে দিতে পারি তাহলে যে অনুপাতটা ছিল সেটা ধীরে ধীরে সম্পৃক্তের দিকে যাবে। তো এইভাবে সম্পৃক্তকে অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণ, এইভাবে আমরা রূপান্তরগুলো করতে পারবো। তো এক্ষেত্রে দ্রবণগুলো এক্ষেত্রে আমরা জানি যে তরলের মধ্যে যে কঠিন দ্রবণ সেইটাকে বিশেষ করে আমরা এখানে আলোচনাটা করছি। তাহলে এক্ষেত্রে আমরা যেটা আলোচনা করছি তরলের মধ্যে কঠিনের যে দ্রবণ, কিন্তু যদি আমরা তরলের মধ্যে গ্যাস নিয়ে আলোচনা করি সেক্ষেত্রে বিষয়টাকে আমাদের গ্যাসের ক্ষেত্রে চাপের প্রভাবটা কিন্তু থাকবে। যেহেতু তরলের মধ্যে কঠিনের যে দ্রবণটা এক্ষেত্রে কিন্তু চাপের উপর কোনোভাবেই নির্ভর করছে না, কোনোভাবে চাপের উপর নির্ভর করে না তো তত বেশি। তো সেই জন্য এক্ষেত্রে শুধুমাত্র উষ্ণতাটা দিয়ে আমরা ব্যাখ্যা করলাম। কিন্তু যদি তরলের মধ্যে গ্যাসীয় পদার্থের কথাটা বলতে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের চাপটাকে কনসিডার করতে হবে। তো এই হচ্ছে দ্রবণগুলোর যে পারস্পরিক রূপান্তর সম্পর্কিত যে তথ্যগুলো আমরা এখানে জানলাম। তো এর পরবর্তী যে আলোচনার যে অংশটা রয়েছে সেটাতে আমরা আসছি এবারে, সেটা হচ্ছে যে দ্রাব্যতা কাকে বলে। দ্রাব্যতা কাকে বলে, যে আমরা বিভিন্ন প্রকার তো দ্রবণ তৈরি করলাম, এখন সেই দ্রবণটার একটা গুণগত মান আমরা ভৌত রাশি আমরা এখানে প্রকাশ করতে চাইছি, যেটা জানা থাকলে দ্রবণটার কিছু গুণগত মানও জানতে পারবো, বা কোন যে পদার্থটাকে আমরা মিশিয়েছি তারও যে গুলে থাকার প্রবণতার মানটা আমরা জানতে পারবো।
তাহলে দ্রাব্যতাটা বিশেষ করে কি করা হচ্ছে, যে দ্রাবের যে গুণগত মানটা, দ্রবীভূত হওয়ার ক্ষমতার উপর ভিত্তি করে সেটা আমরা প্রকাশ করতে পারি। তাহলে দ্রাব্যতা এমন একটা ভৌত রাশি যার সাহায্যে আমরা কোনো দ্রবণের মধ্যে বা কোনো দ্রাবকের মধ্যে কোনো দ্রাবক কতটা পরিমাণে গুলতে পারে তার সম্পর্কে একটা আমরা তথ্য পেয়ে থাকি। তো দ্রাব্যতার সংজ্ঞা কি করে নির্ধারণ করা হয় সেটা একটু ভালো করে বোঝো, যে 100 গ্রাম আমি দ্রাবক নেব, 100 গ্রাম দ্রাবকের মধ্যে সর্বাধিক যত পরিমাণ দ্রাবক গুলে যাবে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে। তাহলে এক্ষেত্রে দুটো কন্ডিশন, যে 100 গ্রাম দ্রাবকের মধ্যে যত গ্রাম দ্রাবক গুলে গিয়ে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে সেই গ্রাম সংখ্যাটি, যত গ্রাম দ্রাবক গুলে গিয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে। তাহলে এই ক্ষেত্রে দ্রাবকের যে মানটা, পরিমাণটা আমাকে 100 গ্রাম নিতে হবে, আর সেটার মধ্যে কত গ্রাম দ্রাবকে মিশিয়ে সেটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করব সেটা। তো এক্ষেত্রে দ্রাবকের মধ্যে দ্রাবকে মেশাচ্ছি, আমরা জানি যে এই মেশানোর যে মিশে যাওয়ার পরিমাণটা উষ্ণতার উপর নির্ভর করবে। তাহলে উষ্ণতা স্থির রেখে, তাহলে উষ্ণতাকে যদি বাড়িয়ে দিই কমিয়ে দিই তাহলে কিন্তু বেশি পরিমাণে গুলে যাবে, কমালে কম পরিমাণে গুলবে। তাহলে একটা কি করতে হবে, সংজ্ঞাটা আমাকে নির্ধারণ করার ক্ষেত্রে তাহলে উষ্ণতাটা সর্বপ্রথম স্থির রেখে, তাহলে উষ্ণতা স্থির রেখে কোন 100 গ্রাম দ্রাবকের মধ্যে যত গ্রাম দ্রাবক গুলে গিয়ে সেটা একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে সেই গ্রাম সংখ্যাটাকে, যত গ্রাম মানে সেই গ্রাম সংখ্যাটিকে বলা হচ্ছে ওই দ্রাবের দ্রাব্যতা। তাহলে দ্রাব্যতাটা হচ্ছে, আমরা বলছিলাম না, দ্রাবের একটা গুণগত মান আমরা জানতে পারছি। তো এই দ্রাব্যতাটা এখন চলে আসছি কাকে বলে, তো বুঝলাম যে তার মূল কি পয়েন্ট গুলো থাকবে, যে স্থির উষ্ণতাটাকে রাখতে হবে 1 নম্বরে, দ্বিতীয় নম্বরে হচ্ছে 100 গ্রাম দ্রাবক করতে হবে, তৃতীয় নম্বর কি পয়েন্ট হচ্ছে সম্পৃক্ত দ্রবণ কথাটাকে রাখতে হবে। তাহলে এখানে এই দ্রাব্যতাটা একটা, যদি এটা শতকরা হারে কিন্তু কি প্রকাশ করা হয়, দ্রাব্যতার সংজ্ঞা জানি কিন্তু প্রকাশ কিভাবে করা হয়, প্রকাশ করা হয়ে থাকে শতকরা, যেহেতু 100 গ্রাম দ্রাবকের মধ্যে সেটা একটা শতকরা হারে প্রকাশ করা হচ্ছে। তো এক্ষেত্রে যেহেতু দ্রাবকের ভর আর দ্রাবের ভরের অনুপাত সেই সম্পৃক্ত অবস্থায় যে দ্রাবের ভর আর হচ্ছে দ্রাবকের ভর ইনটু 100 শতকরা আকারে প্রকাশ করলে এটাই হচ্ছে দ্রাবকের ভর বাই, এটা হচ্ছে কি অবস্থায়, যে সম্পৃক্ত অবস্থায়। এইটা কিন্তু গুরুত্বপূর্ণ, দ্রাব্যতা সমান শতকরা এককে প্রকাশ করা হয়। তাহলে দ্রাব্যতা সমান আমরা কি লিখবো, যে দ্রাবের ভর বাই সম্পৃক্ত অবস্থায় দ্রাবের ভর বাই দ্রাবকের ভর, তার সঙ্গে 100% গুণ করে শতকরা এত, দ্রাব্যতা এত। তো শতকরা এককে প্রকাশ করা হয় যখন 100 দিয়ে গুণ করে দিচ্ছি, শতকরা এককে প্রকাশ হচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে দ্রাব্যতাটা এর কি একক, যেহেতু কোনো কিছু দুটো ভরের অনুপাত হচ্ছে, এর কোনো একক কিন্তু এখানে থাকবে না, এককহীন হবে। তো আমরা যখন নবম শ্রেণীতে প্রথম যে চ্যাপ্টার পরিমাপ অধ্যায় পড়ছিলাম সেক্ষেত্রে আমরা জেনেছিলাম যে এককহীন রাশিগুলোর নাম কি, দ্রাব্যতা একটা পড়েছিলাম। তো এবারে চলে আসছি যে দ্রাব্যতাটা কোন কোন বিষয়ের ভৌত রাশিগুলোর উপর নির্ভর করতে পারে। তো কোনো একটা দ্রাবকের মধ্যে আর একটা দ্রাবক পদার্থ গুলছে, তাহলে এটা কি কি বিষয়ের উপর নির্ভর করবে বলে মনে হচ্ছে। তাহলে 1 নম্বর, যে দ্রাব এবং দ্রাবকের দুজনের প্রকৃতির উপর নির্ভর করবে, অর্থাৎ নির্ভরশীলতা কি বিষয়ের হবে। দ্রাব্যতাটা 1 নম্বর হচ্ছে দ্রাব বা দ্রাবকের প্রকৃতি, অর্থাৎ যে সমস্ত দ্রাবকের মধ্যে যে সমস্ত দ্রাবকগুলো সমানভাবে গুলে এটা নয়, যদি কোনো একটা নির্দিষ্ট দ্রাব নিয়েছি সে অন্য কোনো দ্রাবকের মধ্যে সেটা কতটা গুলবে সেটা তার প্রকৃতির উপর নির্ভর করে। যেমন জলে চিনি বা লবণ যে পরিমাণে গুলে যাচ্ছে, জলে হচ্ছে যে পলিচুন তার থেকে কম পরিমাণে গুলছে, কিংবা যদি পটাশিয়াম বা সোডিয়াম নাইট্রেটের কথা বলি বেশি পরিমাণে গুলে যায়। তো এই হচ্ছে প্রকৃতির উপর কিন্তু একটা নির্ভরশীলতা রয়েছে।
দ্বিতীয়ত আমরা বলছি চাপ। চাপের উপর কি নির্ভর করবে? যে দ্রাব্য এবং দ্রাবক এটা যদি কঠিন বা তরল পদার্থ হয়ে থাকে, তো এক্ষেত্রে যদি কঠিন বা তরল হয় তাহলে কিন্তু চাপের উপর সেটা নির্ভর করে না। কিন্তু যদি তরল আর গ্যাস হয়ে থাকে তারা কিন্তু সেই কন্ডিশনে তার মধ্যে কিন্তু বা চাপের উপর নির্ভর করবে। কারণ কঠিন তরল তার সঙ্গে গ্যাসের আমি কন্ডিশনের কথা বলছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু চাপের উপরটা সে কিন্তু নির্ভর করবে, গুলে যাওয়ার ব্যাপারটা অনেকটা নির্ভর করে। এরপরে সর্বশেষ বিষয়ের যেটা গুরুত্বপূর্ণ ভাবে আমরা নির্ভরশীল সেটা জানি যে উষ্ণতা। সেটা আমাদের এখানে লিখে রেখেছি যে দ্রাব্যতাটা বিষয়টা কিন্তু উষ্ণতার উপর গুরুত্বপূর্ণ ভাবে নির্ভর করে। অর্থাৎ উষ্ণতা বাড়ালে কোন একটা নির্দিষ্ট 100 পরিমাণ যে 100 গ্রাম দ্রাবকটা নিয়েছি তার মধ্যে কিন্তু বেশি পরিমাণ দ্রাবক কিন্তু গুলে যাবে। এটাকেই বলা হচ্ছে যে উষ্ণতার উপর নির্ভরশীলতা। এখন এই উষ্ণতার উপর নির্ভরশীলতা বিষয়টাকে আমরা কতগুলো পদার্থের ক্ষেত্রে এই উষ্ণতার উপর নির্ভরশীলতার বিষয়টাকে একটু আলোচনাটা করব। যে সেই তথ্যগুলোকে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব, অর্থাৎ কোন দ্রাবের যে দ্রাব্যতাটাকে আমরা যেটা উষ্ণতার উপর নির্ভর করে সেটাকে আমি যদি লেখচিত্রের আকারে প্রকাশ করি সেটাকে আমরা তার হচ্ছে দ্রাব্যতা লেখ বলে বলবো। তো তার আগে একটা বিষয় রয়েছে, আমরা কোন একটা দ্রবণের দ্রাব্যতা যখন আলোচনা করব, কোন দ্রবণের মধ্যে যে দ্রাব্যতাটা কি কি বিষয়ের উপর নির্ভর করে। আমি একটা দ্রবণ তৈরি করেছি, তরলের মধ্যে কঠিন রেখে একটা দ্রবণ তৈরি করেছি। সেই তরলের মধ্যে কঠিনের যে দ্রাব্যতাটা সেটা কিন্তু আমরা জানি তরলের মধ্যে কঠিন, যেমন আমরা বললাম তরলের মধ্যে কঠিন নিচ্ছি, এটা কিন্তু উষ্ণতার উপর নির্ভর করবে কিন্তু চাপের উপর নির্ভর করবে না। ঠিক সেই রকম যদি আমি তরলের মধ্যে গ্যাসের একটা দ্রবণ তৈরি করছি যেটা কিন্তু উষ্ণতার উপরও নির্ভর করবে এবং যেটা চাপের উপরও নির্ভর করবে। যেমন ধরো তো গ্যাসের মধ্যে যেমন জলের মধ্যে কার্বন ডাই অক্সাইডকে মিশাচ্ছি, তাহলে জলের মধ্যে যখন কার্বন ডাই অক্সাইড গ্যাস থেকে মিশিয়ে দিই তাহলে সে একটা দ্রবণ তৈরি করছে, কিন্তু যদি আরো বেশি অতিরিক্ত চাপ দিই আরো বেশি পরিমাণে কিন্তু গ্যাসটা গুলে যাচ্ছে, অর্থাৎ দ্রাব্যতাটা তারা বৃদ্ধি পাচ্ছে। তো এইরকম ভাবে আমরা দ্রবণের ক্ষেত্রে যেমন দ্রাব্যতাটা আমরা কোন পদার্থের সঙ্গে বললাম, এখানে দ্রবণের মধ্যে কোন দ্রাবকের দ্রাব্যতাটাও আমরা এখানে আলোচনাটা করলাম। তো সেই সঙ্গে সঙ্গে যেটা বিশেষ করে আলোচনা দ্রাব্যতা লেখ আলোচনাতে চলে আসে না, কোন একটা পদার্থের মধ্যে অন্য কোন একটা পদার্থ গুলে যাওয়ার যে বিষয়টা উষ্ণতার সঙ্গে সঙ্গে যেভাবে নির্ভর করে তাকে যদি লেখচিত্রের আকারে প্রকাশ করি যেটা সাধারণত আমরা পেয়ে থাকি সেটাকে বলা হচ্ছে দ্রাব্যতা লেখ। অর্থাৎ উষ্ণতার সঙ্গে সঙ্গে দ্রাব্যতার যে পরিবর্তনের লেখচিত্রকে আমরা বলে থাকি দ্রাব্যতা লেখ। তাহলে দ্রাব্যতা লেখ কাকে বলা হচ্ছে নিশ্চয়ই বুঝলে, যে ঠিক এক্ষেত্রে আমরা কতগুলো পদার্থের দ্রাব্যতা লেখ আমরা আলোচনা করব, যেগুলো উষ্ণতার সঙ্গে সঙ্গে যে পরিবর্তনগুলো আমরা ফিজিক্যালি এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে যেগুলোকে আমরা জেনেছি সেই বিষয়টাকে ছোট্ট করে সংক্ষিপ্ত ভাবে আমরা এখানে একটা লেখচিত্র এঁকে রাখছি, বইতেও তোমরা পেয়ে যাবে। তো এইদিকে দ্রাব্যতার তো কোনো একক নেই, তোমরা জানো দ্রাব্যতাকে ধরো 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 এভাবে। এক্ষেত্রে এদিকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 এইরকম ভাবে একদিকে দ্রাব্যতা যার কোনো একক নেই তাহলে এটা এককহীন, আর একদিকে উষ্ণতাটাকে আমি লেখচিত্র রেখে এখন আমরা একটা একটা পদার্থের কথা বলছি। ধরো বিশেষ করে আমরা লবণ, আমরা যে খাদ্য লবণের কথা বলি, যে খাদ্য লবণ NaCl এর কি হয় যে দ্রাব্যতাটা সাধারণত 0 ডিগ্রি উষ্ণতার কাছাকাছি 100 গ্রাম জলে প্রায় 30 গ্রামের কাছাকাছি দ্রবীভূত। এই যে এই পরিমাণটা কিন্তু 30 থেকে ধীরে ধীরে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে 30 থেকে 40 এর মধ্যেই কিন্তু থাকবে যে দ্রাব্যতা লেখটা, অর্থাৎ খুব বেশি একটা উষ্ণতার সঙ্গে সঙ্গে বৃদ্ধি হতে দেখি না। তাহলে এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের যে দ্রাব্যতা লেখ, এর দ্বারা আমরা বুঝতে পারছি উষ্ণতা বাড়ালেও কম দ্রবীভূত। তো এটা একটা গুরুত্বপূর্ণ উপযোগী হয়ে যাচ্ছে যখন আমরা কোনো যে খাদ্যদ্রব্য
রান্না করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা জানি বেশি উষ্ণতাতে আমি লবণ চেক করলে যদি সেক্ষেত্রে দ্রাব্যতাটা বেশি থাকতো, লবণ বেশি গুলে যেত, কিন্তু যখন শীতল হতো তাহলে কিন্তু প্রচুর নোনতা লাগতো আমাদের, কারণ অতিরিক্ত লবণ যেটা গুলে গিয়েছিল সেটা দ্রবণে বেশি পরিমাণে থেকে যাবে, তো দ্রাব্যতা কিন্তু লবণের দ্রাব্যতাটা আমরা দেখতে পাচ্ছি 30 থেকে 40 এর মধ্যে ভ্যারি করে উচ্চ উষ্ণতা পর্যন্ত। তো এটা একটা গুরুত্বপূর্ণ আমাদের পক্ষে সেটা আকার ধারণ করেছে। এরপরে আমরা যেটা আসছি যে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতাটা জেনারেলি এক্ষেত্রে আমরা বই থেকেই একটা ছবিটা নিয়েছি। পটাশিয়াম নাইট্রেটের যে দ্রাব্যতাটা এটা এই সাধারণত 20 কাছাকাছি থাকে, 20-30 এর কাছাকাছি থেকে এই ক্ষেত্রে যে বৃদ্ধি পেতে থাকে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে পটাশিয়াম নাইট্রেট, অর্থাৎ যে কোনো নাইট্রেট লবণগুলো বা সোডিয়াম নাইট্রেট NaNO3 এই সমস্ত দ্রবণগুলো উষ্ণতা বাড়াচ্ছে, দেখতে পাচ্ছে দ্রুত এদের দ্রাব্যতা বৃদ্ধি পাচ্ছে। ঠিক সেরকম কলিচুন, তার দ্রাব্যতাটা কিন্তু যে খুব কম জলে সে কিন্তু উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে হ্রাস পেতে 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 শূন্যর দিকে যেতে থাকে। তাহলে এটা হচ্ছে কলিচুনের দ্রাব্যতা, কলিচুন যেটাকে আমরা CaOH2 বলছি। তাহলে দ্রাব্যতা দেখতে পাচ্ছ উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর যে দ্রাব্যতাটা কিন্তু হ্রাস পাচ্ছে। ঠিক সেই রকম সোডিয়াম সালফেট, যেটাকে সেরিয়াম সালফেট বা সেরিক সালফেট বলে বলা হচ্ছে, সেরিক সালফেট এটা কিন্তু একটু বেশি থেকে দ্রুত কিন্তু কমতে থাকে। সেরিক সালফেট CeSO4 সেরিয়াম সালফেট, যদিও এক্ষেত্রে এর দ্রাব্যতাটা দেখতে পাচ্ছ উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে এই যে হ্রাস পাচ্ছে। তো নিশ্চয়ই দ্রাব্যতা হ্রাসের কারণগুলো কি হতে পারে, লজিক গুলো একটু আমাদেরকে যদি কেন হচ্ছে না, উষ্ণতা বাড়ালে যে সমস্ত পদার্থগুলো ধরো দ্রবণ তৈরি করছে সে জলে গুলে, বা আমরা সাধারণত জলের দ্রাব উপর ভিত্তি করে করছি, জলে গুলে গেলে যারা হচ্ছে তাপগ্রাহী বিক্রিয়া ঘটে, অর্থাৎ তাপ আরো গ্রহণ করতে চায়, তো সেই সমস্ত ক্ষেত্রে দেখবে তাদের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে, অর্থাৎ যেগুলো হচ্ছে তাপ উৎপাদক দ্রবণগুলো তাপ উৎপাদক হবে, সেইগুলোর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা কিন্তু হ্রাস হবে। উষ্ণতাটা যদি বাড়াই দ্রাব্যতাটা হ্রাস হবে। আর যেগুলো তাপ শস্য বিক্রিয়া বা সেক্ষেত্রে কিন্তু উষ্ণতা বাড়াচ্ছি কিন্তু দ্রাব্যতাটা বৃদ্ধি পাবে, আরো বেশি বেশি দ্রাব্যতাটা বাড়বে। উষ্ণতাকে বাড়াচ্ছি দ্রাব্যতাটা বাড়বে, কারণ কি সেক্ষেত্রে তো সে তার তাপ শোষণ করে, তাহলে বেশি তাপমাত্রা নিলে তার পক্ষে আরো সে সহায়ক হচ্ছে। তাহলে এই হচ্ছে মূল লজিক। আরেকটা বিশেষ যে এক্সাম্পল রয়েছে, এমন একটা লবণ যেটাকে গ্লোবাল লবণ বলে বলছি। তাহলে এই ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইডেরটা পেয়েছিলাম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডেরটা পেয়েছিলাম, সঙ্গে সঙ্গে পটাশিয়াম নাইট্রেট কিংবা সোডিয়াম নাইট্রেটের কথা পেয়েছিলাম। এরপরে যেটা আমরা বলতে চাইছি যে গ্লোবাল লবণের সংকেত সোডিয়াম সালফেট আর 10 অণু জল। এ কিন্তু 20 কাছ থেকে শুরু হচ্ছে, 10-এর নিচ থেকে শুরু হচ্ছে এবং কত পর্যন্ত হাইস্ট উঠে যেতে পারছে প্রায় 50-60 পর্যন্ত। 10-এর নিচ থেকে শুরু হয়ে এই যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বা 32 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আমরা দেখতে পাবো যে 50 থেকে 60 পর্যন্ত বেড়ে যাচ্ছে দ্রাব্যতা, আবার কিন্তু কমে আসছে। এটা হচ্ছে গ্লোবাল লবণের সংকেত কি সোডিয়াম সালফেট Na2SO4 আর 10H2O। তো এক্ষেত্রে এই যে গ্লোবাল লবণের কথাটা বলছি, সোডিয়াম সালফেট আর 10H2O 10 অণু জল। তো এক্ষেত্রে প্রথমে যখন ডেকাহাইড্রেট ছিল, এটা কেলাস জল যখন ছিল, তার কিন্তু গঠনগত উপাদানের চেঞ্জের দরুন কিন্তু এটা হচ্ছে বলে আমরা ধরে নিতে পারি। সোডিয়াম সালফেট আর 10 অণু জলের যে Na2SO4 10H2O, যখন জলের সংকেতটার মধ্যে ইনক্লুডেড ছিল তখন কিন্তু দ্রাব্যতাটা যে পরিমাণ ছিল তার গঠনগত যে প্রকার চেঞ্জ হওয়ার জন্য কিন্তু আবার 32 ডিগ্রি সেন্টিগ্রেডের পর থেকে 32.4 ডিগ্রি সেন্টিগ্রেডের পর থেকে এরকম ভাবে হ্রাস পেতে থাকে। তো এইভাবে এটাকে আমরা বলছি দ্রাব্যতা লেখট যে গ্রাফ, যে ক্ষেত্রে উষ্ণতার সঙ্গে সঙ্গে দ্রাব্যতার যে পরিবর্তনটাকে আমরা উল্লেখ করছি। তো চাপের সঙ্গে সঙ্গে
আমরা দ্রাব্যতা লেখ দু প্রকার পেতে পারি, যে উষ্ণতার সঙ্গে দ্রাব্যতা ভার্সাস টেম্পারেচার, আবার যদি দ্রাব্যতার সঙ্গে চাপের রাশিমালাকেও দেখি সেটাও এক প্রকার দ্রাব্যতা লেখ আমরা পেতে পারি। তো সেটা কি, যে একদিকে প্রেসার বলছি, একদিকে দ্রাব্যতা বলছি। এক্ষেত্রে সাধারণত আমরা যে অক্সিজেন আর নাইট্রোজেনের দ্রাব্যতাগুলো আমরা, এটা হচ্ছে নাইট্রোজেন, এটা হচ্ছে অক্সিজেন, এদের দ্রাব্যতা জলের মধ্যে চাপের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয় একটু আমরা এখানে দিলাম। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো এটা যে সমানুপাতে হারে বাড়তে থাকে, একটা কনস্ট্যান্ট টার্ম তো ছিলই, তারপরে গ্যাসগুলোর দ্রাব্যতাটা চাপের সঙ্গে সঙ্গে জলের মধ্যে বাড়তে থাকে। তো এই হচ্ছে বিভিন্ন প্রকার দ্রাব্যতা লেখগুলো। এই লেখগুলো জানা থাকলে কি হচ্ছে, যে তাকে কত ডিগ্রি উষ্ণতা পর্যন্ত নিয়ে গেলে কি ঘটতে পারে তার দ্রবণ সম্পর্কে একটু আমাদের যে বিষয়টা আরো স্পষ্ট হয়ে দাঁড়ায়। তো এই হচ্ছে আজকের যে আলোচনার বিষয়গুলো আমরা চারটা রেখেছিলাম, সেই বিষয়গুলো এক্ষেত্রে আমরা যতটা সম্ভব আলোচনাটা করলাম। সর্বোপরি তোমরা বইটাকে ভালো করে পড়বে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, এবং বিভিন্ন জায়গা, যে কোনো জায়গা থেকে তোমরা তথ্য পাও না কেন সেটার সত্যতা যাচাই করে তোমরা কিন্তু একটা নোট তৈরি করো। এই হচ্ছে আজকের ক্লাস।